2020 কোভিড হতাশা কাটিয়ে 2021 নিয়ে এলো নতুন আশা। ভ্যাকসিনের হাত ধরে বিজ্ঞানের জয়ধ্বনি। নতুন বছরের শুভেচ্ছা নিয়ে ফিরে এলাম বন্ধু আপনার কাছে। আমি পিয়া। আগের এক পর্বে আমরা অংশ নিয়েছিলাম এক বৈজ্ঞানিক আলোচনা সভায়। আজ যোগদান করছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ব্রজেশ পাকরাশি। এই স্লাইডটা অতি সুন্দর গ্রাফিক্যালি দেখাচ্ছে ফ্রম বিগিনিং, যখন ভাইরাসটা সেলে ঢুকলো তারপর থেকে এর প্রগতিটা দেহের ভেতরে কীরকম হবে। ভেতরে ঢুকে একটা সেলের ভেতরে যখন ঢোকে, সাধারণত ঢোকে নেজাল মিকোসা দিয়ে, তারপর যায় ব্রঙ্কিয়াল মিকোসা, তারপর থেকে অ্যালভিওলাই, যেখানে gas exchange takes place, which is the most serious. Once the alveolar cells are affected, তখনই তোমার hypoxemia of lack of oxygen takes place and person becomes severely ill and becomes short of breath. Now, time course, the first is 4 to 5 days. Usually, the patient feels unwell, the muscle ache হয়, doesn't feel good, and খিদে থাকে না, নাকে স্মেল ঠিক বুঝতে পারে না, খাবারটা ভালো লাগে না, মাথা হাতে ধরলো, একটু সামান্য কাশি হলো। এই সময় কিন্তু তোমাকে হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সাধারণত এই সময় জ্বরও থাকে না, সুতরাং টাইলনল বা এরকম জাতীয় ওষুধ খেলে সাধারণত তুমি ভালো থাকতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সময় তোমাকে আইসোলেট করতে হবে নিজেকে, এবং মাস্ক পরে থাকবে, এবং বাড়ির লোকের কাছ থেকেও যতটা সম্ভব আইসোলেট করে থাকবে। দ্যাটস দ্য স্টেজ 1। এরপরে ডিজিজটা ক্যান অ্যাডভান্স। তখন কি হবে? তখন হবে টেম্পারেচার আসতে শুরু হবে, ওয়ান ফিলস সিভিয়ারলি উইক, হাঁটতে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর যদি কারো অক্সিজেন বা যন্ত্র থাকে বাড়িতে, দেখা যাবে যে অক্সিজেনেশনটা কম। সাধারণত অক্সিজেনটা আমার ওভার 95%, সাধারণত 96, 97, 98% থাকে, সেইটা কমে 94% নিচে যাবে। যদি সেইটি হয় তখন তার মানে ইটস ডেঞ্জারাস সিচুয়েশন। তখন ইউ কল দ্য 911 অ্যান্ড গো টু দ্য হসপিটাল। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এই সময় কি হয়, তখন বাই দ্যাট টাইম যেহেতু অক্সিজেন কমে গেছে, তখন বোঝা গেল যে অ্যালভিওলার এপিথেলিয়ামগুলো সেগুলো অ্যাফেক্টেড হয়েছে। যদি জ্বর হয় তার সঙ্গে, তাহলে তখন হয়তো সাইটোকাইন স্ট্রমটা অলরেডি শুরু হয়েছে, অ্যান্ড তখনই ইজ ইম্পর্টেন্ট টু টেক দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল, অ্যান্ড ডিপেন্ডিং অন দি কন্ডিশন হি মে আর মে নট need ICU admission. তারপরে যাবে থার্ড স্টেজ। দিস ইজ অ্যাডভান্স স্টেজ। দিস ইজ প্র্যাকটিক্যালি ইন হসপিটাল কন্ডিশন। কীরকম? এখন অ্যাডভান্স পালমোনারি ডিজিজ, লাংসে শ্যাডোতে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কর্নোল ওপাসিটি দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে সেইখানে লাংগুলোকে ওইখান থেকে আর অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে না, নিউমোনিয়া হয়েছে, কিংবা ARDS or acute respiratory distress syndrome, which is a dangerous syndrome, সেটা হয়েছে। Once that has happened, mortality is about 45 to 50%. In case of myocarditis, অন্তত 25 to 30% mortality. And these are added. For example, ARDS আর myocarditis একসঙ্গে হলে chances of recovery is very rare. এখানে দুটো স্লাইড আছে। কারো যদি হার্ট অ্যাফেক্টেড না হয়, অথবা তার যদি ট্রোপোনিন বেশি না হয়, ইকেজি নর্মাল থাকে, ইকোকার্ডিওগ্রাম নর্মাল থাকে, এমআরআই নর্মাল থাকে, তার মর্টালিটি ইজ অনলি 3%। যদি ট্রোপোনিন বেশি থাকে কিন্তু হার্ট মাসল আদারওয়াইজ ইনট্যাক্ট, ইকোকার্ডিওগ্রামে কোনো তফাৎ নেই, অসুবিধা নেই। আর যদি এমআরআই ঠিক থাকে, তাহলে ইন্টারমিডিয়েট something like 17.5 or 20%. Once
The muscles are involved seen in echocardiogram, which is easily available, or MRI. Mortality goes straight up to about 35%. So that's more or less the difference. So it's extremely important when a person is admitted to the hospital to check the heart and to see his heart is affected or not. Heart and lungs, these are the two primary organs of affection by the coronavirus. So এই দুটি হচ্ছে important. Lungs by X-ray or CT scan, and heart by the enzymes, electrocardiogram and MRI and so forth. ডক্টর পাকরাশির ব্যাখ্যার পর আমরা ফেরত যাচ্ছি আমাদের বৈজ্ঞানিকদের কাছে। মডারেট করছেন বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর রতন মৈত্র, NIH ক্লিভল্যান্ড ক্লিনিক ও ক্লিভল্যান্ড বায়ো ল্যাবসে ভাইরাস নিয়ে গবেষণায় ডক্টর মৈত্র উচ্চপদে আসীন ছিলেন। সঙ্গে রয়েছেন ডক্টর অমিয় ব্যানার্জি, প্রখ্যাত ভাইরোলজিস্ট এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের লার্নার রিসার্চ ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অফ মলিকিউলার বায়োলজি অ্যান্ড ভাইরোলজির ফাউন্ডিং চেয়ারম্যান। আর রয়েছেন ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির মলিকিউলার জেনেটিক্সের অধ্যাপক ডক্টর বর্ষণজিৎ মজুমদার। আমরা বাংলা পডকাস্টের পিয়াকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই, আবার আমাদের একটা সুযোগ করে দেওয়ার জন্য কোভিড-19 উপর কিছু আলোচনায়। নমস্কার বাংলা পডকাস্টের দর্শক ও শ্রোতাবৃন্দকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন, কারণ সাবধানে থাকাটা তো খুবই প্রয়োজন এই প্যান্ডেমিকের সময়, তাই না? তা আগে আমরা লাস্ট পডকাস্টে আমরা বলেছিলাম, যেহেতু আমরা টানেলের মধ্যে কোনো আলো দেখতে পাইনি, কোনো প্রতিষেধক ছিল না, ভ্যাকসিন বেরোয়নি, কোনো অ্যান্টাইভাইরাল ড্রাগ বেরোয়নি, তাই আপনাদের বলেছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এবং তাতে কি করেছিলাম আমরা, তাতে 3টে ডাব্লিউ আপনাদের কথা বলেছিলাম মাথায় ঢুকিয়ে নেবার জন্য, যে wear your mask, wash your hand and watch your distance। তো সেটা কিন্তু এখনো আপনারা করে যাবেন এবং ভ্যাকসিন বেরোলেও সেটা করতে হবে বেশ কিছুদিন ধরে। তা আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচনায় আমরা দুটি পর্যায়ে রেখেছি। প্রথম পর্যায়ে আমরা ভ্যাকসিন সম্বন্ধে কিছু তথ্য বলবো আপনাদের, জানা অজানা নানা রকম তথ্য। আর দ্বিতীয় পর্যায়ে হৃদরোগ সম্পর্কে এবং এই করোনা ভাইরাস এবং হৃদরোগ এই দুটোর কি রিলেশন, করোনা ভাইরাস কিরম এফেক্ট করে হৃদরোগকে, সেইগুলো নিয়ে আরেকটা পর্যায় হবে। আজ আমাদের এই পডকাস্টে যারা আছেন তাদের মধ্যে আপনারা আগেও দেখেছেন যে দুজন স্বনামধন্য বৈজ্ঞানিক ভাইরোলজিস্ট ডক্টর অমিয় ব্যানার্জি এবং স্বনামধন্য বৈজ্ঞানিক এবং ভাইরোলজিস্ট ডক্টর বর্ষণজিৎ মজুমদার। এনাদের সঙ্গে আমি যে ডিসকাশনটা করব সেটা হবে পুরোপুরি ভ্যাকসিনের উপর। এবং দ্বিতীয় পর্যায়ে আমরা চলে যাব, সেখানে থাকবেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি ক্লিভল্যান্ডেই থাকেন, ডক্টর ব্রজেশ পাকরাশি তার সঙ্গে। তা আসুন আমাদের প্রথম যে আলোচনাটা সেটা শুরু করি। সেটা আমি শুরু করব ডক্টর ব্যানার্জিকে দিয়ে, যে আজকে ডক্টর ব্যানার্জিকে জিজ্ঞেস করব, ডক্টর ব্যানার্জি যাতে একটুখানি আমাদের বুঝিয়ে বলেন এই ভ্যাকসিন সম্বন্ধে তার একটু ইতিহাস, যে আগে কিরম ভাবে ভ্যাকসিন হতো এবং নতুন প্রযুক্তিবিদ্যা দিয়ে যে মডার্ন ভ্যাকসিন তৈরি হচ্ছে সেটা সম্বন্ধে, সেই ব্যাপারে উনি আজকে যদি আমাদের কিছুটা আলোকপাত করেন। ডক্টর ব্যানার্জি। নিশ্চয়ই, নমস্কার। আর প্রথম ধন্যবাদ। যখন আমরা ভাইরাল ভ্যাকসিন বলি তখন ওই ভ্যাকসিনের মধ্যে ভাইরাস কথাটা থাকতেই হবে, কারণ এইটা দিয়েই হিস্টোরিক্যালি ট্র্যাডিশনাল ভ্যাকসিন সব তৈরি হয়েছিল। দুটো মেইনলি ভ্যাকসিন তৈরি করার পদ্ধতি হচ্ছে গিয়ে, একটা হচ্ছে হোল ভাইরাসটাকে নিয়ে, যে ভাইরাসের এগেনস্টে আমি ভ্যাকসিনটা তৈরি করব, সেই ভাইরাসটাকে ইদার আমি ইনঅ্যাক্টিভেট করে দিই যাতে ভাইরাসটা মরে গেল আর কি, তখন সেই ভাইরাসটাকে নিয়ে আমি ইনজেক্ট করি এবং সেই ভাইরাসের এগেনস্টে আমাদের বডি একটা হিউজ ইমিউন রেসপন্স করে, তখন সেই ভাইরাসটাকে তার মেরে ফেলার চেষ্টা করে বডির ইমিউন সিস্টেম।
সেটা হচ্ছে বলা হয় ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস। এইটাই হচ্ছে চলন ফর মেনি মেনি ভাইরাসেস। যেমন ধরো তার মধ্যেই আছে তোমার ফ্লু, পোলিও, আমি এখানে লিখে রেখেছি কিছু, সেইগুলো এগুলো হচ্ছে গিয়ে টিপিক্যাল হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস দিয়ে। তারপরে ওরা ঠিক করলো যে ইনঅ্যাক্টিভেটেড না করে আরেকটু বেটার যদি করা যায় এই ভাইরাসটাকে নিয়ে, সেটাকে কি করা যায়, সেটাকে হচ্ছে ভাইরাসটাকে অ্যাটেনিউয়েট করে দাও। অ্যাটেনিউয়েশন কথাটা মানেটা হচ্ছে উইকেন্ড, তার মানে হচ্ছে ভাইরাসটা উইক হয়ে গেল। যেমন ধরো একটা পরে কি ভাইরাসটা পুরোপুরি মেরে ফেলা হয় ভাইরাসটাকে? না, উইক করা হলো, ভাইরাসটা পুরো দমে অ্যাক্টিভ কিন্তু ও অত্যন্ত আচ্ছা, মানে উইক ইন দ্য সেন্স যে করে তৈরি করা কি করে, ওই ভাইরাসটাকে নিয়ে ধরো একটা হিউম্যান ভাইরাস, সেটাকে টিস্যু কালচারের মধ্যে দিয়ে পাস করালো একটা নন হিউম্যান টিস্যু কালচারে। সেখানে যখন ভাইরাসটা গ্রো একটু করলো, আবার ওটা অ্যাডাপ্টেড হলো, অ্যাডাপ্টেড হতে হতে ভাইরাসটা পরে অন্য কালচারে অনেক তৈরি হয়ে গেল সেই ভাইরাসটা, কিন্তু সে আর হিউম্যানটাকে আর ইনফেক্ট করতে পারছে না, কিন্তু ভাইরাসটা মাল্টিপ্লাই করছে খুব ভালো। আর মাল্টিপ্লাই যখন করছে তখন একটা ইমিউন রেসপন্স হচ্ছে তখন বডিতে। সেই জন্য অ্যাটেনুয়েটেড অর উইকেন্ড ভাইরাস দিয়ে প্রচুর চালু হয়ে গেল ভ্যাকসিন। যেমন পোলিও ভ্যাকসিনটা, পোলিও ভ্যাকসিন অরাল ভ্যাকসিন যেটা দেয় মুখে, সেটা হচ্ছে গিয়ে ভীষণ ভালো রেপ্লিকেট করে বডির মধ্যে, কিন্তু কিচ্ছু করতে পারে না, বিকজ ইট ইজ অলরেডি উইকেন্ড অর অ্যাটেনুয়েটেড। এরকম অনেক রোগের এগেনস্টে, যেমন ক্লাসিক্যাল হচ্ছে মামস, মিজলস, রুবেলা, MMR ভ্যাকসিন যেটা, এটা হচ্ছে অ্যাটেনুয়েটেড ভাইরাস। এটা হলো দুটো হলো এরকম ভাইরাস। তারপরে লোকেরা ঠিক করলো যে আবার এটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে গিয়ে এই ভাইরাসগুলোকে তোমায় গ্রো করতে হবে, টিস্যু কালচার গ্রো করতে হবে, পিউরিফাই করতে হবে, তারপরে সেটাকে নিয়ে তোমাকে ইনজেক্ট করতে হবে। এটা একটা বিরাট একটা পদ্ধতি ব্যাপার আছে ওখানে। তাই জন্য ওটাকে একটু শর্টেন করার জন্য ওরা করলো কি সাব ইউনিট যদি করা যায়, সাব ইউনিট ভ্যাকসিন, যে ভাইরাসের একটা কম্পোনেন্ট পিউরিফাই করলাম। বেশিরভাগ ভাইরাসের গ্লাইকোপ্রোটিন যেটা ভাইরাস সারফেসে থাকে, সেই সারফেসটা হচ্ছে কি অ্যান্টিজেনিক প্রোটিন, সেটাকে যদি আমি পিউরিফাই করে নিই বাই সাম মিনস, সেই প্রোটিনটাকে ডিরেক্টলি আমি যদি ঢোকাই, ইনজেক্ট করি, তখন আবার ইমিউন রেসপন্স হবে, whole body will react against this virus. এটাকে বলা হয় সাবইউনিট ভাইরাস, সাবইউনিট ভ্যাকসিন। কিন্তু এই সাবইউনিট ভ্যাকসিন গুলো প্রত্যেক ভাইরাস একই রকম হয় না, অ্যান্টিজেনিক প্রপার্টি ডিফারেন্ট, সেই জন্য তার জন্য অ্যাডজুভেন্ট অ্যাড করে অনেক ভাইরাসকে, সুতরাং এর একটা ছোট্ট কমপ্লিকেশনস আছে। তখন লোকেরা বললো যে আচ্ছা এবার এই ভাইরাস থেকে আস্তে আস্তে নন ভাইরাসে চলে যাই করে। তখন এলো দি রিকম্বিনেন্ট ডিএনএ অ্যান্ড মডার্ন টেকনোলজি আস্তে আস্তে শুরু হলো। বললো ঠিক আছে, এক কাজ করা যাক, ডিএনএ ঢুকিয়ে দেওয়া হোক, ডিএনএ ভ্যাকসিন তৈরি করা হোক। ডিএনএটা একটা ছোট্ট প্লাজমিডের মধ্যে যে অ্যান্টিজেনটা তৈরি করা হবে, সেই অ্যান্টিজেনটা প্লাজমিডের মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে ইনজেক্ট করে দিল, করে সে নিউক্লিয়াসে গেল যেমন যাবে, করে ওই তার মধ্যে যে জিনটা আছে যেটা থেকে সারফেস প্রোটিনটা তৈরি হবে, সেটা নিয়ে অ্যান্টিজেনিক একটা রেসপন্স হবে। কিন্তু এটা বেশি দিন খাটেনি, কিন্তু ভেটেরিনারি হিসেবে বহু জায়গায় এটা ইউজ হয়, হর্সেস এন্ড ক্যাটলস এন্ড আদার্স, কিন্তু হিউম্যানের উপর খুব বেশি এটা ভালো কাজ করেনি। দেন ফাইনালি এলো এই হচ্ছে গিয়ে রিকমেন্ড, যেটাকে আমি বলি জেনেটিক ভ্যাকসিন, এই যে এটা mRNA ভ্যাকসিন। এই mRNA ভ্যাকসিনটা একটা সাংঘাতিক নতুন নতুন, যেটা এই ইতিহাসে এটা ইউজড হয়নি। সেটার একমাত্র বক্তব্য হচ্ছে গিয়ে যে সারফেস প্রোটিনের এগেনস্টে আমি ইমিউন রেসপন্স করব, তার যে mRNA, যে যার থেকে তৈরি হয়েছে ওটা, সেই mRNAটাকে আমরা ইন ভিট্রোতে টেস্ট টিউবের মধ্যে প্রচুর পরিমাণে তৈরি করতে পারি। সেই mRNAটাকে নিয়ে ডিরেক্টলি আমি যদি বডির মধ্যে ইনজেক্ট করে দিই, তাহলে আমি অনেকগুলো স্টেপ বাইপাস করলাম, করে ডিরেক্টলি ওটা চলে গেল রাইবোজোমে, গিয়ে প্রোটিন তৈরি হলো, যে প্রোটিনটা আমার দরকার সারফেস প্রোটিন, তার এগেনস্টে আমাদের বডি ইমিউন রেসপন্স করবে। এই কনসেপ্টটা ইজ নভেল, এক্সট্রিমলি নভেল।
এটা কিন্তু বহুদিন ধরে কাজ চলছে, নয় যে এই জাস্ট এই বছরই শুরু হলো। প্রায় 10 বছর আগে থেকে এই mRNA ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। কিন্তু এইটার প্রথম রিয়েলি অ্যাপ্লিকেশন হলো এই করোনা ভাইরাসের রিয়েলি ভালোভাবে। আরেকটা এর একটা বিরাট অ্যাডভান্টেজ, এর মধ্যে কোনো ভাইরাস প্রোটিনই নেই যার এগেনস্ট উল্টো পাল্টা কিছু যদি হয়, পিউরিফিকেশন করার বিরাট পদ্ধতি ভাইরাসের যেটা ছিল আগে সেটা অ্যাভয়েড করলো। কারণ এই যে mRNA তৈরি হলো, এটাকে পিউরিফাই করা খুব সহজ। একটা মেথড আছে বাই উইচ তুমি ওই mRNA থেকে তৈরি করলে, তখন এই mRNAটাকে একটা ছোট্ট লিপিড ন্যানো পার্টিকেলের মধ্যে ওরা ঢুকিয়ে সেটাকে ইনজেক্ট করছে। এটাতে দুটো কোম্পানি ইনভলভ, একটা হচ্ছে যেটা ফাইজার ইন কোলাবোরেশন উইথ BioNTech, একটা জার্মান বায়োটেকনোলজি কোম্পানি, এরা তৈরি করলো mRNA ভ্যাকসিন। আর আমাদের আমেরিকাতে করলো মডার্না ইন কোলাবোরেশন উইথ NIH। এই দুটো মানে থ্যাংক গড এত ভালো তার ক্লিনিক্যাল ট্রায়াল তার রেজাল্ট বেরিয়েছে যে তার জন্য এই রিসেন্টলি ফাইজার অ্যাপ্রুভড হয়ে গেল। এর আজকে ইনফ্যাক্ট তোমার অ্যাডভাইজারি কমিটি ওটাকে পাস করিয়ে দিয়ে FDO বলে পাস করিয়ে দিয়েছে এটা। সুতরাং এই দুটো এখন মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডোজেস হবে, কিন্তু এর মধ্যে দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে ফাইজার দুটো ডোজে ওকে দিতে হবে, একটা হচ্ছে 30 মাইক্রোগ্রাম mRNA দিচ্ছে একবার, তারপরেরটা দিচ্ছে 100 মাইক্রোগ্রাম 3 উইক পরে, আর মডার্নাটা দিচ্ছে 100 মাইক্রোগ্রাম প্রথমে, তারপর বুস্টার দিচ্ছে 1 মাস পরে। আর ফাইজারটা সেকেন্ড বুস্টার দেওয়ার পরে অ্যাটলিস্ট 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে অ্যান্টিবডি প্রোডাকশন খুব ভালোভাবে হচ্ছে, আর এরটা আরেকটু পরে হচ্ছে 14 দিনের মধ্যে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে। এই দুটো অ্যামেজিং যে এই দুটো এত ভালো তার হয়েছে। 40,000 দুটো কোম্পানি ক্লিনিক্যাল ট্রায়াল করেছে, করে যে ডেটা ওরা প্রডিউস করেছে তার থেকে FDA ভালোভাবে এক্সামিন করে দেখেছে দুটোই 95% এফিশিয়েন্ট, ইন দ্য সেন্স যে 95% অফ দি চান্স যে এটা আর ইনফেক্টেড তুমি হবে না। তার মানে ইট ইজ রিয়েলি গুড। আগেকার অনেক ভ্যাকসিনস গুলো যদি 60% তারা প্রোটেকশন দিতে পারত তখনই ওটা অ্যাপ্রুভ করে দিত, and this is unusual যেটা 95% অলমোস্ট এই প্রোটেকশন দিতে পারে। এবং তাই জন্য we are so helpful যে এখন এই মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডোজেস এখন বেরোচ্ছে, প্রডিউস হচ্ছে, and hopefully by 6 মাসের মধ্যে যদি এবার 70 থেকে 80% অফ দ্য পপুলেশন আমরা যদি ভ্যাকসিনেট করে দিতে পারি, দেন দি ক্লাসিক্যাল হার্ড ইমিউনিটি যেটাকে বলে, যে এত বেশি লোকেরা ইমিউনাইজ হয়ে গেছে যে ভাইরাস দেখলো যে আমার আর ঢোকার কোনো জায়গা নেই, কোনো মানুষ নেই বলে ভাইরাসটা আপনা থেকেই চলে যাবে এখান থেকে। সুতরাং উই আর ওয়েটিং ফর দ্যাট টাইম, যখন ওইটা হবে তখন দিস উইল বি ডান। আচ্ছা ডক্টর ব্যানার্জি, একটু প্রশ্ন এখানে, এই যে আপনি বললেন এই ন্যানো পার্টিকেল করে এই RNA-টাকে দেয়া হচ্ছে, এটা এই লিপিড লাইপোপ্রোটিন এটা কেন করছে এরকম ভাবে? কেন তুমি ডিরেক্টলি mRNA তুমি যদি ঢোকাও, হ্যাঁ, mRNA ভিতরে বডির মধ্যে ঢুকলে ইমিডিয়েটলি উইল বি ডিস্ট্রয়েড। কারণ আমাদের মধ্যে এত নিউক্লিয়াস এন্ড আদার্স আছে যে ডিস্ট্রয় করে দেবে। তাই জন্য ওটাকে প্রোটেক্ট করতে হবে, তো আমাকে একটা প্রোটেক্ট করে ওটাকে ঢোকাতে হবে। তাই জন্য এই লিপিড ন্যানো পার্টিকেল দিয়ে একটা মেমব্রেন দিয়ে একটা বাবলের মতো করে দিয়ে দেহের মধ্যে ঢুকিয়ে দিল, দেন ইট ইজ ওয়েল প্রোটেক্টেড, ইট ইজ এ প্রোটেক্টেড বাবল ঢুকলো ভিতরে। তখন ওইটা যেমন করে যায় ব্লাড স্ট্রিম দিয়ে, ইট উইল ডু ইটস ওন জব টু গো টু ডিফারেন্ট সেলস। তখন যখন mRNA বেরোবে তখন হয়তো অ্যাটাক হবে, কিন্তু there will be many mRNAs there, তখন তাদের have a preferential chance to bind to the ribosome and it will do its own job. কিন্তু দুজনের ন্যানো পার্টিকেল যেটা তৈরি করেছে লিপিড দুটো ডিফারেন্ট, দুটো কোম্পানির দুটো ডিফারেন্ট। তাই জন্য লোকেরা বলছে যে একজনের ওই যে সাইড এফেক্ট একটু ডিফারেন্ট হয়, মডার্নার সাইড এফেক্ট হয়তো একটুখানি বেশি, তোমার ইনজেকশনের জায়গাটা একটু ইনফ্লেমড হবে, কিংবা শরীরে একটুখানি এক্স এন্ড পেইনস হবে, এটার একটু ডিফারেন্ট টাইপ।
এইটা একটা ডিফারেন্স আছে। আর সেকেন্ড ডিফারেন্স হচ্ছে গিয়ে ফাইজারটা হ্যাজ টু বি কেপ্ট অ্যাট -80 টেম্পারেচার, কিন্তু মডার্নাটা ইউ ক্যান কিপ ইট ইন -20। আর ওয়ান্স ওরা এক একটা ভায়ালের মধ্যে প্রায় 5টা করে ডোজ থাকে ফর ভ্যাকসিনেশন দেবার মতো, এতগুলি যখন ভায়াল তৈরি করে, তারপর ওটাকে নিয়ে ওরা ডাইলিউট করে দেন দে গিভ ইনজেকশন। আর যখন ডাইলিউট করার অবস্থায় ইউ ক্যান কিপ ইন দি রেফ্রিজারেটর ফর 6 days ফর ফাইজার and for months in Moderna. So the Moderna is more stable. এখন কেন এটা স্টেবল যদি জিজ্ঞেস করো, এটা হচ্ছে কি mRNA-টা আমার মনে হয় is more stable in Moderna mRNA than the Pfizer. হয়তো বর্ষণ কিছু পরে বলতে পারে সেটা আরেকটু। তো এই যে এখন যে মডার্ন আমরা ভ্যাকসিন স্টেজে এসেছি, দিস ইজ হাইলি এক্সাইটিং, এবং এটার জন্য মানে we have to give credit to lots of scientists who have been working for last 11 months. মানে it is amazing, যেদিন উহান থেকে যখন ভাইরাসটা আইসোলেটেড হলো এবং ওর যখন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সটা 11th জানুয়ারি ওরা পাবলিশ করেছিল 2020-তে। আচ্ছা, তারপরের দিন থেকে mRNA তৈরি হয়ে গেছে, ওটা 12 তারিখ থেকে mRNA তৈরি হয়ে গিয়ে তার রিসার্চ শুরু হয়ে গেছে এই mRNA ভ্যাকসিনে। সুতরাং 11 মাস অ্যাকচুয়ালি took this thing to be made, produced and approved. এটা একটা মিরাকল, and it is absolutely a great landmark for the achievement of science. সত্যি খুবই খুবই মানে দারুণ ব্যাপার করেছে এটা, এত ফাস্ট। আমার মনে হয় সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি কাজ হয়েছে এই করোনা ভাইরাস নিয়ে, এই করোনা ভাইরাস নিয়ে। আর এই যে যেটা বললাম 40,000 অলমোস্ট যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, তার তো সমস্ত এখনো তার ফলো আপ হচ্ছে। তার মধ্যে তো এখনো পর্যন্ত বেরোয়নি যে কোনো কারো কিছু গন্ডগোল হয়েছে বলে, দু একটা এদা হয়েছে, ইমিউনোজেনিক রিয়াকশন হয়েছে বলে, কিন্তু আদারওয়াইজ বর্ষণ ইজ এ ক্লাসিক এক্সাম্পল যে ও আমাদের মধ্যে একজন ভলান্টিয়ার হয়েছিল মডার্নার ক্লিনিক্যাল ট্রায়ালে। তো আমি তখন বর্ষণকে বলবো তুমি একটু বলো। ঠিকই, ডক্টর মজুমদার যদি কিছু বলেন এটার সম্বন্ধে, আপনি তো এই ট্রায়ালটাতে ছিলেন নিজে, কিরকম হয়েছে, কোনো সিমটমস কিছু মানে ফ্লু লাইক সিমটমস হয়েছে কিনা বা কি হয়েছে, সবাই কি নিতে পারে, সেই প্রশ্নগুলো সবাই আপনার কাছ থেকে জানতে। ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। হ্যাঁ, আমি মডার্নার ভলান্টিয়ার ছিলাম, এখনো আছি। 2টো ডোজ ইনজেকশন নিয়েছি। আবার আমি প্রথমেই বলে রাখি যে সমস্ত মানে রিগারাস ক্লিনিক্যাল ট্রায়ালের ল্যান্ডমার্ক হচ্ছে যে দ্যাট শুড বি প্ল্যাসিবো কন্ট্রোল ডাবল ব্লাইন্ড। মানে কে প্ল্যাসিবো পাচ্ছে কে ভ্যাকসিন পাচ্ছে এটা যে দিচ্ছে সেও জানে না, যাকে দিচ্ছে সেও জানে না। এই প্ল্যাসিবো আর যে পাচ্ছে একটুখানি ডিফারেন্সটা বলে দাও আমাদের। প্ল্যাসিবো মানে হচ্ছে ভ্যাকসিনের মতো দেখতে, মানে হাবভাবটা সব হবে একই ভায়াল থেকে নেবে, একইভাবে ইনজেকশন করবে, মানে লোকে বুঝবে না যে ওটা ভ্যাকসিন না ওটা প্ল্যাসিবো। এটা একটা কারণ। আচ্ছা, এটার কারণটা কি না, তার মানে 30,000 লোকে যে একটা বড় কোহর্টে একদল ভ্যাকসিন পেলো, একদল মিছিমিছি ভ্যাকসিন পেলো বা প্ল্যাসিবো। সরকারিভাবে আমিও জানি না আমি ভ্যাকসিন পেয়েছি না আমি প্ল্যাসিবো পেয়েছি, মানে আমাকে বলা হয়নি সরকারিভাবে। আমি আসছি সে পয়েন্টে। তো এটা কেন? এটা এই কারণে করা হয় যে প্ল্যাসিবো রিসিপিয়েন্ট গ্রুপ আর ভ্যাকসিন রিসিপিয়েন্ট গ্রুপ এই দুজন যখন নিল তখন এরা সমাজে বা দৈনন্দিন জীবনে একইভাবে ব্যবহার করবে, একইভাবে দিন যাপন করবে। এখন কথাটা হচ্ছে যদি জানতো যে ও আমি প্ল্যাসিবো আমি ভ্যাকসিন পেয়েছি, তাহলে তাদের যে প্ল্যাসিবো পেয়েছে সে খুব আরো সাবধান হয়ে যেত, যে ভ্যাকসিন পেয়েছে সে হয়তো চরম একটা ইরেসপন্সিবল ভাবে করতো। তার মানে কি, তাহলে ওখানে একটা এরার ঢুকে যাবার চান্স আছে, হ্যাঁ, যে ওই বিহেভিয়ারটার জন্য। সেটা যেন না হয়, সবাই ইকুয়ালি ঘুরে বেড়াচ্ছে। এইবার ভ্যাকসিন ট্রায়ালের আরো একটা উদ্দেশ্য হলো যে
শুধু ভ্যাকসিন যারা পেয়েছে তারাই প্রোটেক্টেড সেটা নয়, সেটা হলে কিন্তু রেফারেন্স বা যাকে আমরা বিজ্ঞানের ভাষায় কন্ট্রোল পয়েন্ট বলি, কন্ট্রোল হচ্ছে প্ল্যাসিবো। সুতরাং এটাও জরুরি যে প্ল্যাসিবো যারা পেয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ইনফেক্টেড হবে। এটা শুনতে খারাপ লাগে, আমি বলছি যে একদল লোক ইনফেক্টেড হোক, আমি চাইছি, এই জন্যই প্ল্যাসিবো বলা হয়। হ্যাঁ Exactly. হ্যাঁ। সুতরাং ওরা এইভাবে, এই যে মডার্নার ট্রায়াল, বড় যে ফাইজারের ট্রায়াল, এখানে কম্পেয়ার করা হচ্ছে, কিন্তু প্ল্যাসিবো রিসিপিয়েন্ট গ্রুপের মধ্যে ইনফেকশন বেশি হয়েছে দেন ভ্যাকসিন রিয়েল ভ্যাকসিন রিসিপিয়েন্ট গ্রুপে। সেই জন্য বলা হচ্ছে যে ট্রায়ালটা সাকসেসফুল। এইটা যদি ডাবল ব্লাইন্ড এই প্রসেসটা যদি না থাকতো তাহলে কিন্তু এরার ঢুকে যেত এই প্রসেসটার মধ্যে। সুতরাং দিস ইজ ভেরি জাস্টিফাইড। এইটা খুব কিন্তু- সুন্দরভাবে বোঝালে এটা, তুমি খুব হ্যাঁ। সুন্দরভাবে বোঝালে। কিন্তু এখানে আমি একটা ছোট্ট কথা বলি বর্ষণ, যে খুব ইন্টারেস্টিং হিস্টোরিক্যালি যে এই যে প্লাসিবো তোমাদের যে ভলেন্টিয়ার্স তোমাদের কিন্তু এখনো চলছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি তো প্রতি মাসে ব্লাড দিচ্ছি। এখানে যারা প্লাসিবো তারা তো প্লাসিবো হয়ে রয়েছে, হ্যাঁ, ওদের কি কোনোদিনও ভ্যাকসিন দেওয়া হবে কি না। দেওয়া হবে না? না আসলে ইন দি ক্লিনিক্যাল স্টাডিজ ওরা বলে যে প্লাসিবো শুড রিমেইন প্লাসিবো ফর মেনি মান্থস মেবি ইয়ার্স, কিন্তু এই নিয়ে তখন একটা কিন্তু এইটা একটা কন্ট্রোভার্সিয়াল ইয়ে। আমি ইনফ্যাক্ট, আপনি খুব ভালো জায়গায় কথা বলে ধরেছেন। আমি ইনফ্যাক্ট এই প্রশ্নটা এখানকার যারা যারা মডার্নার হয়ে যারা অ্যাডমিনিস্টার করছে তাদেরকে আমি এটা বলেছিলাম, তারাও এই প্রশ্নটার উত্তর দিতে পারেনি। আমি তারপর মডার্নাকে লিখি যে আমার কথা বলে লিখেছিলাম, আমি যে ভ্যাকসিন পেয়েছি আমি জেনে গেছি এটা আমি বলিনি। আমি বলেছি আমি তো জানি না। এবার যখন রিয়েল আমার ফিজিশিয়ান যখন আমাকে বলবে যে তোমার ভ্যাকসিন নেওয়ার কথা, তাহলে আই শুড বি আনব্লাইন্ডেড at that point so that me and my physician can have a better idea whether I should get the vaccine or not. তখন ওরা আমার ওটাকে ওরা বলেছে, আমাকে চিঠি দিয়েছে যে আমরা এটা আমাদের কমিটিতে ডিসাইড হচ্ছে যে এই ভলেন্টিয়ারদের যখন এতে মাস স্কেলে দেওয়া শুরু হবে তখন আনব্লাইন্ড করে দেওয়া হবে, মানে আমাকে জানিয়ে দেওয়া হবে সরকারিভাবে যে আমি পেয়েছি কি, আমি কি পেয়েছি। আচ্ছা, একটা ছোট্ট বলি যে এইটা নিয়ে এই যে একটা কন্ট্রোভার্সি উঠেছিল, যেহেতু করোনা ইজ এ ভেরি ডেঞ্জারাস ভাইরাস, তাহলে কি প্লাসিবোই থেকে যাবে সারাক্ষণ এবং তারা ইনফেক্টেড না না, প্লাসিবোদের অ্যাকচুয়ালি এইটাতে প্লাসিবোদের এই জানুয়ারির ফেব্রুয়ারির মধ্যে আনব্লাইন্ডেড হয়ে যাবে এটা। এবং ফাউচিকে প্রশ্ন করা হয়েছিল, ফাউচি বলল যে নো, দে উইল অলসো গেট ভ্যাকসিন। হ্যাঁ, দে উইল, এবং তাদের সেটা তো একটা গ্রুপ, প্লাসিবোদের তো ভ্যাকসিন দেওয়া উচিত, কিন্তু কথাটা হচ্ছে যারা রিয়েল ভ্যাকসিন পেয়েছে তাদেরকে কি আবার ভ্যাকসিন নিতে, সেটা কিন্তু জানা নেই যে রিয়েল ভ্যাকসিন গ্রুপে আবার ডাবল ভ্যাকসিনেশন হলে তার কোনো কিছু হবে কিনা। না, I doubt they will be given vaccine again, most probably. কিন্তু ওরা তো জানে, ওদের কাছে রেকর্ড আছে, ওদের কাছে সেটাই আনব্লাইন্ডেড করবে, সেটাই আনব্লাইন্ডেড ছোট্ট করবে। প্রশ্ন বর্ষণ, ধরো যারা প্ল্যাসিবো এবং যাদেরকে তোমার অ্যাকচুয়াল ভাইরাস মানে ভ্যাকসিনটা দিচ্ছে, তাদের মধ্যে দিলে পরে সিমটমস থেকে কি তারা বুঝতে পারে যে ধরো আমি আসছি প্লাসিবোরা ভ্যাকসিন দেওয়ার পরে প্লাসিবো এফেক্টে কেউ ও আমার গা জ্বর লাগছে, আমার ওটা হচ্ছে মানে সাইকোলজিক্যাল প্লাসিবো এফেক্ট বলে। প্লাসিবো এফেক্টে কয়েকজন হয়তো একটু ওরকম মনে হবে তার, কিন্তু রিয়েলি প্লাসিবোতে কোনো কিছু হওয়ার কথা না। প্লাসিবো ইজ জাস্ট স্যালাইন, এটা আমি জানি। মডার্না প্লাসিবোতে জাস্ট স্যালাইন। আচ্ছা, হ্যাঁ, আর রিয়েল ভ্যাকসিন আর প্লাসিবোর মধ্যে কিন্তু এটা নয় যে ওর মধ্যে প্লাসিবোর মধ্যে ন্যানো পার্টিকুল নেই। এবার কথা হলো যে আমি কি করে, আমি বলছি আবার যে আমি জানি যে আমি ভ্যাকসিন পেয়েছি। হ্যাঁ, আমি কি করে জানলাম? হ্যাঁ, আমার প্রথম ডোজে কিছু হয়নি, দ্বিতীয় ডোজে নেবার যেদিন আমি নিয়ে আসি সেদিন রাত্রিবেলা থেকে প্রচন্ড কাঁপুনি দিয়ে আমার এক রাত জ্বর হয়েছিল, প্রচন্ড
কাঁপুনি, মানে জ্বর যত তার থেকে কাঁপুনি বেশি, মানে মনে হচ্ছে দুটো দাঁত ফেটে যাবে চোয়াল, এত কাঁপুনি ওই সেকেন্ড ডোজে। সেটা জাস্ট এক রাত ছিল, এন্ড দ্যাটস ইট। পরদিন সকাল থেকে একটু গা ম্যাজ করেছে, আর তারপর দিন ঠিক হয়ে গেল, একদম একদম ঠিক, মানে নর্মাল হয়ে গেছে। এইটা ছিল সিমটম। আচ্ছা, এইটার পরে আমি কিন্তু তখন এটা আমার মনে হলো যে আমি তাহলে তো আমার তো এটা তো ভ্যাকসিনই নিয়েছি মনে হচ্ছে। তো আমি আরো 10 দিন সময় দিই, আরো দিন 10, হ্যাঁ, পরে আমরা এমনিতে আমি আমার ইয়ের কাজের জন্যই আমি ওই ভাইরাস প্যানেলের এলাইজা করছিলাম আর কি। আমরা ডিফারেন্ট ভাইরাসের এই কোভিড এই সার্স, আমার তো BSL 3-4 ফেসিলিটি নেই, শুধু আমরা লাইভ ভাইরাস নিয়ে এখনো করছি না, সেটা কোলাবোরেশনে করার কথা হচ্ছে। কিন্তু রিকম্বিনেন্ট ভাইরাস নিয়ে করছি, কারণ ভাইরাসের সবগুলো জিনের ক্লোন আমার কাছে আছে, এস প্রোটিন, এম প্রোটিন, এন প্রোটিন। তা সেই ক্লোনগুলোকে যখন আমরা এমনি সেলে এক্সপ্রেস করে তার সেল বায়োলজিক্যাল স্টাডি কি অন্য স্টাডি করছিলাম, সেইগুলো করার সময় আমাদের ওই ওই প্যানেল এলাইজাটা একটা খুব এমনিতেই ইউজ করছিলাম আর কি। তা আমি তখন আমার ব্লাড সিরাম আঙুলে ছুঁচ ফুটিয়ে রক্ত নিয়ে সেখান থেকে করে আমি এলাইজাতে করেছি, এবং এলাইজাতে হাই সিগন্যাল আমার। তুমি জানো, বিং এ সায়েন্টিস্ট ইউ নো, তুমি করতেও পেরেছো তোমার ল্যাব। এলাইজাতে সে সব কন্ট্রোল আছে, অন্য লোকের ব্লাড যে নেয়নি এমনি লোকের ব্লাড, আমার ব্লাড সব কম্পেয়ার করেছে আর কি, কয়েকজনের ব্লাড। তো ওটা থেকে আমি আমারই একমাত্র মানে ভেরি স্ট্রং সিগন্যাল, মানে ইভেন 10,000 ফোল্ড ডাইলিউশন অব্দি আমি সিগন্যাল পেয়েছি। আমাদের তো মাল্টিপ্লেট রিডার আছে, ও একসাথে দিলে পরে করে সমস্ত ডেটা একবারে চলে আসে আর কি। কিন্তু আবার এটাও হতে পারে বর্ষণ, এটাও আমরা মানে এলিমিনেট করতে পারি না। তোমার হয়তো হয়েছিল কোভিড, তুমি এসিমটোম্যাটিক, সেই জন্যই তুমি এটা পাচ্ছ ভ্যাকসিনের জন্য, হু নোজ। না, এটা কি না, সেটা নয়, কারণ হচ্ছে আমি শুধু এস প্রোটিনেরই পেয়েছি। অন্য কোন, আমার যদি কোভিড হয়ে থাকে তাহলে আমার মধ্যে এম প্রোটিন, এন প্রোটিন, অনেক প্রোটিন আছে ভাইরাসে, সমস্ত প্রোটিনের অ্যান্টিবডি সিগন্যালই থাকার কথা নয় যে শুধু এস প্রোটিনের থাকবে, তাই না? যদি আমার ঠিকই ভাইরাস গুড পয়েন্ট, হ্যাঁ, সেটা আমার ছিল না, আমার শুধু এস প্রোটিনের। আচ্ছা বর্ষণ, তুমি তো নিজে তো ভ্যাকসিন নিয়েছো, তাহলে তুমি এটাকে সাপোর্ট করছো, মানে নিলে কোনো ক্ষতি হবে না, মানে আমি সাপোর্ট, হ্যাঁ আমি অফকোর্স আমি সাপোর্ট করছি, ভ্যাকসিন প্রত্যেকের নেওয়া উচিত, ভ্যাকসিন প্রত্যেকের নেওয়া উচিত। এবং ওই যেগুলো সব অ্যান্টি ভ্যাকসিন মুভমেন্ট সব চলছে এখানে, ওই ওই কি বলবো যন্ত্র তত্ত্ব আর কি, সেগুলো নানা রকম তত্ত্ব সব দেখবেন। একটা তত্ত্ব হচ্ছে, আমি বাংলায় বলতে হবে কনস্পিরেসি থিওরি। হ্যাঁ, মানে আমি বাংলায় ষড়যন্ত্র তত্ত্ব বললাম, আপনি ওটা আরো ভালো বাংলায় বললেন কনস্পিরেসি থিওরি। আচ্ছা, ঠিক আছে। তো ওই থিওরিতে নানা রকম চলছে, তার মধ্যে একটা হচ্ছে যে এই mRNA ভ্যাকসিন নাকি আমাদের জিনকে পাল্টে দেবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা বলতে যে mRNA যখন ইনজেক্ট করা হয় ওটা আমাদের নিউক্লিয়াসে যায়ই না, mRNA ভ্যাকসিন এন্টায়ারলি কাজ করে সাইটোপ্লাজমের মধ্যে, হ্যাঁ, নিউক্লিয়াসে যায় না। এটা একটা তত্ত্ব। আরেকটা তত্ত্ব হচ্ছে ওই ন্যানো পার্টিকেল মানে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র, এটা করে প্রত্যেকটা লোককে পরে এটা একটা ন্যানো চিপ, এটা ঢুকিয়ে দিয়ে এটাকে তাকে মনিটর করবে, অমুক করবে, বিল গেটস, এইটা নানা রকম যত মানে ফালতু কথা আর কি। আরো দুটো থিওরি আছে, একটা হচ্ছে mRNA ডিএনএ হয়ে যেতে পারে, হয়ে যাবে জিনোমের মধ্যে। আরেকটা হচ্ছে কি আরএনএ ইন্টারফিয়ারেন্স, হ্যাঁ, আরএনএ এমন ইন্টারফিয়ার করবে অল জেনেটিক বায়োসিনথেটিক প্যাথওয়ে গুলো উল্টোপাল্টা হয়ে যাবে, উল্টোপাল্টা করে দেবে। আচ্ছা বর্ষণ, না রতনদা, এই ন্যানো পার্টিকেল সম্পর্কে অমিয়তা খুব ভালো বললেন, আমি শুধু আরেকটু ছোট্ট একটা পয়েন্ট অ্যাড করব। ন্যানো পার্টিকেলের এনক্যাপসুলেটেড করা mRNAটাকে ন্যানো পার্টিকেলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য অমিয়তা খুব ভালো বললেন যে ওটাকে mRNAটাকে প্রোটেকশন, এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের সেলের mRNAটাকে তো সেলের মধ্যে ঢুকতে হবে, সেলের প্রথমেই আবরণটা হচ্ছে মেমব্রেন আর লিপিড। লিপিডের ফিজিকো-কেমিক্যাল প্রপার্টিজ হচ্ছে লিপিডস আর হাইড্রোফোবিক, মেমব্রেন মানে সেলের মেমব্রেন হচ্ছে বাইলেয়ার, দুটো লেয়ার মেমব্রেন বাইলেয়ার, হ্যাঁ,
ওই ফ্লুইড মোজাইক মডেল যদি বলেন, সেখানে গোটাটা হচ্ছে হাইড্রোফোবিক। সুতরাং এই ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজই হলো হাইড্রোফোবিক স্তরকে যদি ভেদ করে ঢুকতে হয়, হাইড্রোফিলিক প্রপার্টি হলে হবে না, হাইড্রোফোবিক হতে হবে। সুতরাং এমআরএনএটা ন্যানো পার্টিকেলের মধ্যে ঢুকে গেল, এবং ন্যানো পার্টিকেলটা হচ্ছে হাইড্রোফোবিক পার্টিকেল, ওটা মেমব্রেনকে ক্রস করতে পারে, কারণ দ্যাট ইজ অলসো হাইড্রোফোবিক। তার মানে তুমি বলছো ওই লিপিড লাইপোপ্রোটিন যেটা ন্যানো পার্টিকেল হিসেবে দিচ্ছে সেটা সেলের মধ্যে সাহায্য করছে। লাইপোপ্রোটিন না, ওটা একটা সলিড ম্যাট্রিক্স, কিন্তু লিপিড কোটেড। ওই লিপিড কোটেড, ওখানে কোনো প্রোটিন নেই। তার মানে সেটা সেলের মধ্যে ঢুকতে হেল্প করছে সেলের মধ্যে, কারণ ওটা হাইড্রোফোবিক, সেলের মেমব্রেনও হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনে ওটা ঢুকছে আর কি। হাইড্রোফিলিক হলে ঢুকতে পারতো না। আর প্লাস স্টেবিলিটি দিচ্ছে। হ্যাঁ, প্লাস স্টেবিলিটি দুটোই। এবার ভেতরে গিয়ে ন্যানো পার্টিকেল থেকে ওটা এমআরএনএটা রিলিজ হয়ে যাচ্ছে, রিলিজ হয়ে গিয়ে এবার তো ঢুকে গেল। এবার তো মানে বডিটাকে ফ্যাক্টরি করে সে তৈরি করা, হ্যাঁ, বডিটাকে একটা রিঅ্যাক্টর হিসেবে ইউজ করছে। আচ্ছা, এইবারে আমাকে বলো, এইটা তো বুঝলাম আমরা, কিন্তু এবারে প্রশ্নটা উঠছে যে ধরো যাদের অলরেডি কোভিড হয়ে গেছে, ধরো যাদের ভাইরাল ইনফেকশন হয়ে গেছে অলরেডি, তারা ভ্যাকসিন নেবে কিনা তারা ভ্যাকসিন নেবে কিনা, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় যেটা হচ্ছে যে এটা কোন কোন গ্রুপে করেছে, তুমি যদি রেস হিসেবে ধরো তাহলে কারুর কিরম ভাবে রিয়াকশন হচ্ছে এই ভ্যাকসিনটার, আর কোনো অ্যালার্জিক রিয়াকশন হবে কিনা। অ্যালার্জিক রিয়াকশন হবে না এইটা কিন্তু গ্যারেন্টি কেউ দিতে পারে না। কোনো এখানেও অ্যালার্জিক রিয়াকশন হয়েছে খুব কম সংখ্যক লোকের, সেটা কিন্তু একটু হাইপার অ্যালার্জিক রিয়াকশন। সেটা কিন্তু বলছি যে কারুর যদি আগে থেকেই কোনো হাইপার অ্যালার্জিক সিমটম থাকে, তাহলে তাকে হি অর শি শুড বি রেডি টু অ্যাড্রেস দ্য অ্যালার্জি, মানে তাকে হয়তো অ্যান্টাই অ্যালার্জিক মেডিসিন সামনে হাতের কাছে রাখতে হবে। মানে এইটুকু অবধি বলছে না যে না তাকে ভ্যাকসিন দেওয়া যাবে না, সেটা কিন্তু ঠিক না। ভ্যাকসিন সবাই নিতে পারবে। বর্ষণ, এখানে আমি একটা পয়েন্ট বলছি যে আমি এটা পড়েওছি যে যারা ধরো তোমার মতো লোক যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাদের লেভেল অফ অ্যান্টিবডি ভার্সেস দি পারসন হু জাস্ট রিকভার্ড ফ্রম কোভিড, যাদের মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে, অলমোস্ট এক। দেয়ার লেভেল অফ অ্যান্টিবডি ইজ অলমোস্ট এক। সুতরাং যারা কেম আউট অফ দি ভ্যাকসিন, তাদের আবার ভ্যাকসিন দেওয়া হবে কি হবে না আই এম নট শিওর। কারণ ওদের দিয়ে আর কি লাভটা কি? ওদের তো কারণ আমরা জানি না যে অ্যান্টিবডি লেভেলটা ভাইরাস ইনফেক্টেড যারা হয়েছে আর প্লাস বর্ষণের মতো যে যাকে ভ্যাকসিন দিয়েছে, তাদের অ্যান্টিবডি লেভেল কতদিন স্টে করে ইন দ্য বডি, মানে কতদিন সেটা টিকে থাকবে। মানে আপনি বলছেন যে অ্যান্টিবডি টার্নওভার রেট যেটা রিয়েল ইনফেক্টেড লোকের আর যারা ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে আলাদা কিনা সেটা এখনো জানা যায়নি। এখনো সেই কাজটা হয়নি। তবে কথা হচ্ছে যে আমি আরেকটা জায়গায় পড়ছিলাম রিভিউতে যে এখন অনেকে বলছে যে প্রোটেকশন মেবি ভ্যাকসিন দিয়ে বেশি হতে পারে দেন রিয়েল ভাইরাস। কারণ রিয়েল ভাইরাস যখন ঢুকছে তখন সে অ্যান্টিবডি বানাচ্ছে, কিন্তু ভাইরাসের অন্য প্রোটিন গুলো কিন্তু আরো অনেক খারাপ কাজও করছে, মানে ইমিউন সিস্টেমের এগেনস্টে। মানে CD8 যেমন প্রথম, আরেকটা হচ্ছে যে ইট ইনহিবিটস নট এস প্রোটিন, আদার ভাইরাল প্রোটিন ডিরেক্টলি ইনহিবিটস CD4 CD8 প্লাস টি সেল। সেটা কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে হবার কথা না। কিন্তু এই অ্যান্টিবডিটা কতদিন থাকতে পারে? ধরো এই যে ভ্যাকসিন নিচ্ছ, এই অ্যান্টিবডিটা কতদিন এখনো জানা যায়নি। এটা এখনো জানা যায়। তবে আবার বলছি যে অ্যান্টিবডি যদি বেশি দিন নাও থাকে, দ্যাট মে নট মিন যে ভাইরাসের এই ভ্যাকসিনের এফিসিয়েন্সি কমে যাবে। কারণ ভ্যাকসিনের মূল উদ্দেশ্যটা অ্যান্টিবডি তৈরি করা, ওটা একটা, কিন্তু অ্যান্টিবডি স্টেডি স্টেট লেভেল বেশি দিন থাকবে না। অ্যান্টিবডি যদি অ্যান্টিজেনকে না দেখে, শুধু সিরামের মধ্যে অনন্তকাল ঘুরে হয়তো বেড়াবে না, ভেঙে যাবে। কিন্তু অনেকে লাইফ লং ইমিউনিটি হয়, অনেক ভাইরাসের
লাইফ লং ইমিউনিটি থাকে যখন আর দিতেই হয় না, যেমন হ্যাঁ। smallpox ধরো কিংবা পোলিও, লাইফ হ্যাঁ, লং। সেগুলো তো অমিয়দা মেমোরি সেল বেস। মেমোরি সেল, আর যদি মেমোরি টি সেল থেকে যায় তাহলে তো হ্যাঁ, তোমার ওটা মেমোরি টি সেল যদি থেকে যায়, মেমোরি বি সেল থেকে যায়, তারা আবার অ্যান্টিজেন দেখলে পরে সঙ্গে সঙ্গে আবার অ্যাক্টিভেটেড হয়ে যাবে আর কি। যখনই সে ওই এমএইচসি এর মধ্যে যখন সে মানে অ্যান্টিজেনের পেপটাইডটাকে ডিসপ্লেড অবস্থায় দেখবে, তখনই টি সেলের মনে পড়ে যাবে, আরে এটাকে তো আগে আমি দেখেছি, এই জিনিসটাকে তো আগে দেখেছি, তখন হুড় করে CD4 8 প্লাস সেল বা মানে মেমোরির অনেক মেকানিজম আছে। হ্যালো, এটাই হচ্ছে লাইফ লং ইমিউনিটি যাদের হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই আমাদের এই ভ্যাকসিন, এই মডার্না ভ্যাকসিন কিংবা ফাইজার ভ্যাকসিন কতদিন থাকবে এটার স্টাডি চলছে এখন। হ্যাঁ, এটা স্টাডি চলছে। হ্যাঁ, ইনিশিয়ালি এতে ওরা CD4 CD8 প্লাস টি সেল পেয়েছে, হ্যাঁ, বি সেল পাইনি, মেমোরি বি সেল এখনো, ওগুলো হয়তো হ্যাঁ হবে হয়তো ওগুলো ওই স্টাডি ওই টাইমটাও তো এখনো হয়নি না, ওই টাইমটা। বর্ষণ যে ক্লিনিক্যাল ট্রায়াল নিচ্ছ সেটা কতদিন হয়েছে, কবে থেকে? আমি প্রথম আমি শট নিই হচ্ছে জুলাই আগস্ট, এই দুটো শট আমি নিই। লাস্ট 5 মাস ধরে হয়েছে আর কি। হ্যাঁ, 5-6 মাস হলো হয়েছে। হ্যাঁ, জুলাই প্রথমটা নিয়েছি, জুলাই। আচ্ছা, বাচ্চাদের এটা কি 18 বছরের নিচে এটা কি করছে এই স্টাডি এখনো, মানে ভ্যাকসিন দিচ্ছে? না, ফাইজার বলেছে 16 বছরের তলায় এখন দেওয়া হবে না, আর মডার্না বলে 18 বছরের তলায় দেওয়া হবে না, কারণ ওই গ্রুপটা এতে ছিল না, ওই ক্লিনিক্যাল স্টাডি যে ওই গ্রুপটা ছিল না। ট্রায়াল এখন শুরু হয়েছে, এই জাস্ট মানে ইট ইজ ইনফ্যান্সি এখন রাইট নাও। ইট উইল টেক অ্যানাদার 8 months টু নো হোয়াট ইজ দ্য সিচুয়েশন উইথ দ্য কিডস। হ্যাঁ, ওই জন্য এই ভ্যাকসিনটা 18 বছরের নিচে এখন কাউকে দেবেও না। আচ্ছা, এমনি প্রেগন্যান্ট ওমেন বা তাদের প্রেগন্যান্ট আন্ডারলাইন হেলথ কন্ডিশন যাদের, প্রেগন্যান্ট ওমেনদের হয়েছে। আরেকটা যেটা আমি বলতে ভুলে গেলাম, যাদের আগে কোভিড হয়েছে, কোভিড থেকে রিকভার্ড পেশেন্ট, তাদেরও একটা গ্রুপ ওরকম পেশেন্টও আছে, যারা ওরকম লোকও আছে যারা সাবজেক্ট আছে, যারা ভ্যাকসিন নিয়েছে ট্রায়ালে। হ্যাঁ, তো তাদের কোনো অ্যাডভার্স এফেক্ট হয়নি। সুতরাং কোভিড থেকে সেরে উঠে সে ভ্যাকসিন নিলে পরে আরো খারাপ কিছু হয়ে যাবে, এটাও ঠিক নয়। কারণ কত পপুলেশনে করেছে সেটাও দেখতে হবে, মানে সাবজেক্ট মানে মানে ওই 30,000-এর মধ্যে এটাও একটা গ্রুপ। আর আচ্ছা, বুঝতে পেরেছি। আর যারা ধরো তোমার আন্ডারলাইন কন্ডিশনস আছে, হেলথ কন্ডিশনস যাদের, তারা হ্যাঁ ডায়াবেটিক পেশেন্ট, হার্ট অপারেশন হয়েছে, এরকম মারা গেছে শুনেছি ওই ফাইজারের ভ্যাকসিন নিয়ে, যেটা তোমার একজনের 75-72 ইয়ার্স ওল্ড, একজনের বোধহয় তারপর ওই কি যেন বলে, ওই শক যেটা বলে আর কি, অ্যানাফাইল্যাক্টিক শক। হ্যাঁ, না, অ্যানাফাইল্যাক্টিক শক, হ্যাঁ সেইটা। সেটা তো সিঙ্গেলস এর ভ্যাকসিনেও সেই রিপোর্ট আছে, যেটা সবাই নিচ্ছে সিঙ্গেলস এর ভ্যাকসিন, সেই রিপোর্ট ওখানেও, সেই রিপোর্ট অ্যাকচুয়ালি মামসের ভ্যাকসিনেও আছে। হ্যাঁ, আমরা খুব সুন্দর অনেকগুলো তথ্য আমরা জানলাম আজকে, আমরা জেনে নিলাম। তাহলে যেটা হলো, দর্শকবৃন্দকে আমরা এটাই বলতে পারি যে এখন যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে এটা একদম নতুন একটা নতুন প্রযুক্তিবিদ্যায় বা নিউ টেকনোলজিতে এই ভ্যাকসিন তৈরি হয়েছে। এটা মেসেঞ্জার আরএনএটাকে দিয়ে, ভাইরাসের মেসেঞ্জার আরএনএ যে স্পাইক প্রোটিনটাকে তৈরি করে, অর্থাৎ সেল সারফেসে যে প্রোটিন সেটাকে তৈরি করে, সেই মেসেঞ্জার আরএনএটাকে ন্যানো পার্টিকেল হিসেবে ওটাকে র্যাপ করে, ওর মধ্যে লিপিডও থাকে, দিয়ে সলিড সারফেস লিপিড, সেটা দিয়ে সেলে যখন বডিতে দেয়া হচ্ছে, তখন সেলের মধ্যে ওই লিপিড খুব এনহান্স করে ঢুকিয়ে দিতে পারছে মেসেঞ্জার আরএনএটা, এবং সে তখন রাইবোজোমের হেল্পে সেলের সে প্রোটিন সিনথেসিস করছে। ওই প্রোটিন যেটা সিনথেসিস হচ্ছে সেটা হচ্ছে কি জেনে নিলাম আমরা এখানে, না সেটা ওই ভাইরাসের স্পাইক প্রোটিনের যে প্রোটিনটা, এবং সেই প্রোটিনটা যখনই বডির মধ্যে এলো তখন কিন্তু আমাদের বডি তখন ওটাকে ধরে নিল একটা ফরেন বডি, সঙ্গে সঙ্গে তার ডিফেন্স মেকানিজম শুরু করে দিল তৈরি করতে, এবং তারা তখন
অ্যান্টিবডি তৈরি করতে শুরু করলো যাতে ওইটাকে মেরে দিতে পারে ওই সেলটাকে। তারপরে তো নানা রকম ইমিউন সিস্টেম, আমাদের খুব কমপ্লেক্স সিস্টেম, সে তখন একদম অ্যালার্ট হয়ে গেল যে এবারে যখন ভাইরাস ঢুকবে তখন সেটাকে প্রোটেক্ট করবে, এটা একটা প্রতিষেধক হিসেবে কাজ করবে। এটা আমরা এই তথ্যটা জেনে নিলাম খুবই ভালোভাবে, কিন্তু অনেক অজানা তথ্য এখানে থেকে যাচ্ছে। অজানা কথা সেটা হচ্ছে এই ভ্যাকসিন নিলে কতদিন থাকবে অ্যান্টিবডি ভেতরে, বা কাদের কাদের আন্ডার 18 নেওয়া যাবে কিনা, এরকম বহু অজানা জিনিস আমাদের এখানে থেকেই গেল। কিন্তু এটা যতক্ষণ স্টাডি হচ্ছে, বৈজ্ঞানিকরা ছেড়ে দেওয়ার পাত্র না, তারা কাজ চালিয়ে যাবে এবং তার মধ্যে দেখতে হবে যে কতটা আমরা কন্ট্রোল করতে পারছি এই ডিজিজটাকে, এই ভাইরাসটাকে, এবং এই পপুলেশনে যত কমানো যায় সেটারই চেষ্টা চলছে। আমি লাস্ট কথাটা বলা হয়নি, আরেকটা বিরাট ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা আর অক্সফোর্ডের সঙ্গে, আর এদিকে আমাদের জনসন অ্যান্ড জনসন যেটা করছে, এটা আর বলা হয়নি, সেটা আমাদের বলে দেওয়া উচিত। আরেকটু অন্য রকমের, ইট ইজ নট ডিরেক্টলি দ্য এমআরএনএ, কিন্তু করেছে কি একটা অ্যাডিনোভাইরাস, ওই রকম যেটা আমি আগে বলেছিলাম উইকেন্ড অ্যাডিনোভাইরাস বা অ্যাটেনুয়েটেড অ্যাডিনোভাইরাস, যে ভাইরাসটা খুব ভালো রেপ্লিকেট করতে পারে, হিউম্যানকে ইনফেক্ট করতে পারে না, মানে ডিজিজ করতে পারে না, কিন্তু সিম্পাঞ্জিকে করে। সেই ভাইরাসের মধ্যে এই এমআরএনএ জিনটাকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে ওই ভাইরাসটা দিয়ে ইনফেক্ট করাচ্ছে অ্যাজ এ ভ্যাকসিন। যখন ওই ভাইরাসটা ঢুকছে বডির মধ্যে, রেপ্লিকেট করছে, তখন তার থেকে সেই এমআরএনএটা বার করছে, যেটা আমাদের করোনা ভাইরাস এমআরএনএ। সেই এমআরএনএ থেকে প্রোটিন হচ্ছে, প্রোটিন থেকে যেমন করে তুমি বললে যে ইমিউন রেসপন্স করছে বডিটা, সেরকম করছে। এটাও কিন্তু একটা খুব ভালো টেকনিক, অ্যান্ড আই থিঙ্ক দিস উইল অলসো পাস ইভেঞ্চুয়ালি। সেটা কিন্তু এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে চলছে, ওটা হতে 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 ফেব্রুয়ারি মার্চ হবে। তখন we will literally have 3 strong vaccines, দুটো, একটা হচ্ছে মডার্না, একটা ফাইজার, আর একটা অ্যাস্ট্রাজেনেকা এন্ড জনসন এন্ড জনসন। সেটা যখন ভাইরাসের এগেইনস্টে অ্যান্টিবডি আছে না এমনি, ওটা কি কাজ করবে? কোনটা? আমাদের শরীরে তো অ্যাডিনো ভাইরাসের এগেইনস্টে অনেকেরই অ্যান্টিবডি এমনি আছে বোধহয়, ওটাও তো একটা অ্যাডিনোভাইরাসের মধ্যে এই জিনটা ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, তার মানে জিনটা ডেলিভারির জন্য ওইটার অ্যাডভান্টেজটা নিচ্ছে। হ্যাঁ, করোনা ভাইরাস জিনটা ওই অ্যাডনোভাইরাস তার জিনোমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে অ্যাডনোভাইরাসটা তৈরি হয়েছে। এখন অ্যাডনোভাইরাসটা খুব ইজিলি ইনফেক্ট করে হিউম্যানসকে ইনফেক্ট করে যখন রেপ্লিকেট করছে, unknowingly it is also making the coronavirus mRNA because তার জিনটা ঢোকানো আছে ওর মধ্যে। তার মানে এই অ্যাডিনোভাইরাল মিডিয়েটেড যে জিন ডেলিভারি হচ্ছে, সেই অ্যাডিনোভাইরাসটা রেপ্লিকেট করতে পারবে না, ওইগুলোকে বোধহয় ডিফেক্ট রেপ্লিকেট করছে, হচ্ছে, কিন্তু এর এমআরএনএটা খুব প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে। আর এই এবং সেই জন্য এর একমাত্র এর গুণটা, মানে এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ভাইরাল প্রোটিনসও আছে বডির মধ্যে ঢুকছে এবং তার এগেনস্টেও অ্যান্টিবডি তৈরি হচ্ছে। কিন্তু এর এই এসআরএনএটা, মানে স্পাইক আরএনএটা, স্পাইক প্রোটিনটা, এটি হাইলি অ্যান্টিজেনিক, যেটা উইল টেক ওভার, এবং তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে অনেক বেটার দেন দি আদার প্রোটিনস। এটি হচ্ছে গিয়ে অ্যাস্ট্রাজেনেকা এন্ড জনসন এন্ড জনসনের, এবং দিস উইল বি অলসো অ্যাপ্রুভড মেবি বাই ফেব্রুয়ারি মার্চ, কিংবা একটু পরেও হতে পারে। আর ওটা জনসন এন্ড জনসনের অ্যাস্ট্রাজেনিকার হিট সেনসিটিভিটি খুব ভালো আর কি, ওটার ওটা আরো ভালো, ওটা খুব তুমি রেফ্রিজারেটরে রাখতে পারবে, যেমন আমরা ভাইরাস রেফ্রিজারেটরের মধ্যে রাখতে পারতাম, ওটা রেফ্রিজারেটর, ওটা ইজিলি তুমি ভিলেজ টিলেজ সমস্ত জায়গায় খুব খুব ভালোভাবে সেটাকে করতে পারবে। এইবারে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অধ্যায়। ফিরে এলাম আপনাদের কাছে। আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা নিয়ে আসব আপনাদের কাছে আমাদের স্বনামধন্য হৃদরোগ চিকিৎসক ডক্টর ব্রজেশ পাকরাশিকে। তিনি আমাদের সঙ্গে সময় দিতে পেরেছেন, তিনি এসে গেছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু এই ডক্টর পাকরাশির সঙ্গে কথা বলার আগে আমি একটু অমিয়দার কাছে যাব। ডক্টর পাকরাশি, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমি ডক্টর ব্যানার্জিকে একটা প্রশ্ন করব।
যে আচ্ছা অমিয়দা, আপনার সঙ্গে যখন ডিসকাশন হচ্ছিল একটা ওই কিট আপনি বলেছিলেন, টেস্টিং কিট, অস্ট্রেলিয়ান কিট, খুব ফাস্ট বোধহয় করে ওরা, তা সেই কিটটা সম্বন্ধে একটু যদি আপনি কিছু বলেন আমাদের। হ্যাঁ, হচ্ছে একটা এই কোভিড এর টেস্ট, যেটা নিয়ে আমরা এর আগের পডকাস্টে আমরা প্রচুর আলোচনা করেছিলাম, যে টেস্টিং 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 এক্স্যাক্টলি। এটা হচ্ছে না, লোকেরা আমরা কেন করতে পারছি না, বাড়িতে করতে পারছি না, কিংবা ইজিলি আমরা টেস্টিং এর অ্যাভেলেবিলিটি ইজ ভেরি ল্যাকিং। এই নিয়ে আমাদের প্রচন্ড ডিসকাশন হয়েছিল এর আগের বারে। এখন অনেক ছোট ছোট বায়োটেকনোলজি কোম্পানি বহু দিকে তারা সমস্ত এই বাড়িতে যাতে টেস্ট করা যায় সেরকম সব চলছে, কিন্তু তার মধ্যে কিছু কোনোটাই ধোপে টিকছে না, কারণ বেশিরভাগই ফলস নেগেটিভ, ফলস পজিটিভ এরকম চলছে। কিন্তু রিসেন্টলি, উইচ ইজ এ রিয়েলি গুড নিউজ অ্যান্ড ইটস এ বিগ নিউজ, যে আমাদের এফডিএ হ্যাজ অ্যাপ্রুভড ওয়ান কোম্পানি ইন অস্ট্রেলিয়া। ওরা কাজ করেছে ইন কোলাবোরেশন উইথ NIH sponsored বলতে গেলে, NIH gave the money অস্ট্রেলিয়ান বায়োটেকনোলজি কোম্পানিকে। তার নাম হচ্ছে ইলিউম যে কোম্পানি, তারা একটা কিট বার করেছে, যে কিটটা আর কিছুদিনের মধ্যেই, বোধহয় মাসখানেকের মধ্যেই, ইট উইল বি ফ্লাডেড অল ওভার। আমরা CVS and Walgreens এ আমরা পাবো। এর দাম হবে কি অ্যাপ্রক্সিমেটলি $30, কিংবা ইট উইল বি লেস ডিপেন্ডিং আপন দি ডিমান্ড। তো এটার টেকনিকটা হচ্ছে কি খুব সিম্পল ওরা করেছে, যে ওই যে তুমি নিজেই সোয়াব নেবে তোমার নাকের মধ্যে, যেমন করে আমাদের এখন নেয়, নিয়ে একটা ছোট্ট মেশিনের মতো থাকবে, সে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দেবে। ইট ইজ কাইন্ড অফ অ্যান ইলাইজা টেকনিক ইনসাইড, যার ভিতরে ওরা টেস্ট করবে ভাইরাল প্রোটিনটা আছে কিনা, ভাইরাল প্রোটিনটা টেস্ট করবে ওর ভিতরে আছে কিনা, এবং সেইটা একটা পিং করে একটা আওয়াজ হবে, এটা থ্রু ব্লুটুথ ইট উইল গো টু ইয়োর আইফোন, এবং তখন বলবে ওটা পজিটিভ কি নেগেটিভ। এবং এটা ওরা যে ক্লিনিক্যাল স্টাডিজ যেটা হয়েছে তার থেকে ওরা পেয়েছে অ্যাপ্রক্সিমেটলি 97 to 98% এর ডিপেন্ডেবিলিটি। সুতরাং যেগুলো পজিটিভ সেগুলো অলমোস্ট 98% পজিটিভ, আর যেটা নেগেটিভ সেগুলো নেগেটিভ। এইটা সুতরাং ইট ইজ এত ভালো হয়েছে যে এফডিএ পর্যন্ত এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে, যে মানে এটা হচ্ছে মানে ভাইরাল প্রোটিনের এগেইনস্টে, মানে প্রোটিনটাকে এলাইজা করে ধরছে। ভাইরাল প্রোটিনের এগেইনস্টে ওরা একটা অ্যান্টিবডি দিয়েছে বোধহয়, আমি এক্স্যাক্টলি ওটা জানি না টেকনিকটা কি করেছে ওরা। তো ওটা দেয়ার টেস্টিং আমরা যেমন PCR করে করি, ভাইরাল আরএনএটাকে করি, which is the gold standard, কিন্তু এইটা করেছে কি ইলাইজা টেকনিক করে ওর মেশিনের মধ্যে ওটা বার করে দেবে যে এটার মধ্যে ভাইরাস আছে কিনা, এবং সেটা ইট উইল বি কমিউনিকেটেড টু ইউর আইফোন উইদিন 20 মিনিটস। আচ্ছা বর্ষণ, এই টেস্টিং এর ব্যাপারে এলো, ওই প্রোটিনটা তো বললো যে রতন দা, এখানে একটা জিনিস কিন্তু আপনার মানে ভুললে চলবে না। এইটা কিন্তু এই টেস্টটা, আমি ওদের যে টেস্টের কথা বলছি, এই টেস্টটা কিন্তু অ্যান্টিজেন কে ডিটেক্ট করবে ইউজিং অ্যান্টিবডি অ্যাজ এ রিয়েজেন্ট। হ্যাঁ, বাট এটা কিন্তু অ্যান্টিবডি ডিটেক্ট করছে না। অ্যান্টিবডি ডিটেক্ট করলে সেটা কিন্তু হতো ভাইরাসের কোনো ডিরেক্ট প্রমাণ নয়। সেটা তো আমরা জানি। কিন্তু বর্ষণ, তুমি কি একটু এক্সপ্লেন করে দেবে যে এই টেস্টিং যেটা আমরা আরএনএ যেটা টেস্টিং করা হয়, মানে পিসিআর করে, RT-PCR করে, সেটা একটু বলে দেবে, মানে আমাদের দর্শকরা তাহলে একটু বুঝতে পারবে যে কিভাবে টেস্টিংটা হয়, কি ধরা হয়। আর RT-PCR এর হচ্ছে ওখান থেকে প্রথমে আরএনএটাকে বার করা হয়, আরএনএ থেকে ভাইরাল আরএনএটাকে বার করা হয়। হ্যাঁ, যে স্যাম্পলের মধ্যে ভাইরাল আরএনএ আছে কিনা সেইটা হচ্ছে RT-PCR ডিটেক্ট করে। কি করে ডিটেক্ট করে? প্রথমে আরএনএটা থেকে সিডিএনএ বানানো হয়। সিডিএনএ বানানো হয় থ্রু রিভার্স ট্রান্সক্রিপশন, যেটা একটা ওই এইচআইভির একটা এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দিয়ে রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসটার মধ্যে দিয়ে সিডিএনএ বানানো হয়। সিডিএনএ বানানো হয়ে গেলে পরে এবার সিডিএনএটাকে ভাইরাল জিনের এগেইনস্টে দুটো প্রাইমার দিয়ে সেটাকে অ্যাম্পলিফাই করা হয়। কিন্তু এটা কি পুরোটাকে করে না, কিছু কিছু? না, কিছু। এটা তো রিয়েল টাইম পিসিআর এর প্রাইমার স্প্যানিং রিজিয়ন হচ্ছে 200 to 300 নিউক্লিওটাইড, নট, তার মানে একটা কনজার্ভড রিজিয়নকে ওরা অ্যাম্পলিফাই করে ওটা ভাইরাসের। তার থেকে বলা যায়, এবং এটা মাল্টিপল প্রাইমার সেট দিয়ে করে,
যেন ধরো মিউটেট হয়ে গেলে ধরো একটা প্রাইমার কাজ করলো না, আমরা না তো এই নয় যে ভাইরাসটা নেই, কিন্তু মাল্টিপল প্রাইমার দিয়ে করে ওর কনফিডেন্স লেভেলটা টেস্টের আরো বেড়ে যায়। বাহ বাহ, খুব সুন্দর। এইটা আমি এই জন্য জিজ্ঞেস করলাম, আমাদের দর্শক বন্ধুরা অনেকের প্রশ্ন যে এই টেস্টিংটা কিভাবে হচ্ছে, তারপরে এই অমিয়দা যেটা বললেন এই অ্যান্টিজেন কিট সেটা নিয়ে, সেই জন্য এই আলোচনাটা আমাদের খুব ভালো হলো করে, ওনাদের জন্য একটু সুবিধে হলো। তা এবারে আমি চলে যাব ডক্টর ব্রজেশ পাকরাশির কাছে। ব্রজেশ দা, আপনি তো অনেক পেশেন্ট দেখেন, আপনার কাছে তো প্রচুর পেশেন্ট আসে, তো সেইখানে আপনি কি পেশেন্ট এরকম দেখেছেন যাদের মধ্যে করোনা ভাইরাস হয়েছে সেরকম পেশেন্ট, বা এই করোনা ভাইরাস যাদের হয় তাদের কি হার্ট অ্যাফেক্টেড হতে পারে, বা যাদের হার্ট অলরেডি অ্যাফেক্টেড আছে তাদের কি হবে? একটু যদি আপনি ডাক্তারি সূত্রে এই জিনিসগুলো একটু তথ্যগুলো আমাদের দেন। তোমার সব প্রশ্নের উত্তরই হ্যাঁ। অর্থাৎ আমি আচ্ছা। কিছু কিছু রোগী দেখেছি at varied level of severity. আচ্ছা, এরা কিছু কিছু লোক লাকি, as you know, about 80% of people যাদের কোভিড হয় তাদের কিন্তু মাইল্ড হয়ে তারা সেরে যায়, তাদের হাসপাতালে যেতে হয় না। Roughly about 20% they become really ill and তাদের জ্বর হয়, বুকে ব্যথা হয়, নিঃশ্বাসে কষ্ট হয়, অক্সিজেনেশন ভালো হয় না, and they had to go to the hospital. And তাদের নিয়েই সমস্যা বেশি। এখন যারা হাসপাতালে গেল ইউজুয়ালি এমার্জেন্সি রুমে, তারা ইউজুয়ালি থাকে টেম্পারেচার, হাই টেম্পারেচার, সাধারণত 100-র উপরে টেম্পারেচার ফারেনহাইট। তারা একটু শর্ট অফ ব্রেথ, তাদের অক্সিজেন টেস্ট করে দেখা যায় অক্সিজেন স্যাচুরেশন ইজ লো, বিলো 92% or thereabouts, আর তাদের কাশি হয়, গায়ে ব্যথা হয়, myalgia is very common for all vital illnesses, আর এদের মেন্টাল কনফিউশন হয় ডিপেন্ডিং, কারণ এটা অলসো অ্যাফেক্টস দ্য ব্রেন। ইনসিডেন্টালি এই ভাইরাস এমন একটা জিনিস, এই দুটো ভাবে কাজ করে। একটা হচ্ছে ডাইরেক্ট ভাইরাল ইনভেশন অফ ভেরিয়াস অর্গানস, তার মানে হার্ট and lung are the commonest. It can affect the kidney, the muscles and the brain. Second হচ্ছে after it enters the body, the cells, the immune response can become exaggerated. এটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম বলে, অর্থাৎ সমস্ত সাইটোকাইন প্রোটিন গুলো ছড়িয়ে পড়ে। তারপরে তোমরা সবাই জানো ভেরিয়াস সাইটোকাইন প্রোটিন আছে, ইন্টারলিউকিন, তারপরে মোস্ট ডেঞ্জারাস হচ্ছে ইন্টারলিউকিন 6, যেটা আছে সাইটোকাইন স্টর্মের একটা। কি হয়? সরি, TNF আলফা সেটা বেড়ে যায়। ইয়েস। নাও এইবার যখন সেইটা হয় তখন এন্টার মায়োকার্ডিয়াম, not only muscle proteins, the vessels of the not only of the heart, entire vascular system, so the lining endothelium, they become inflamed, and তার ফলে they form clot within the blood vessels. যাতে so far heart is concerned, একদিকে হলো মায়োকার্ডাইটিস, যাতে মাসলগুলো become weak, they cannot contract and they go into heart failure. Secondly, the blood vessels, their clot formation takes place, যাতে coronary artery গুলো thrombus formation হয়ে they can have a heart attack, and all the complications of heart attack may take place. Is a lining membrane pericardium, সেখানেও এরা inflamed হতে পারে, তাদের ফলে pericardial effusion. Each one has its own complication, a series of complications. সবারই how to detect them, এটা হয় simplest thing হচ্ছে দেখে pulse rate, tachycardia is the first thing, তারপর irregular of the heartbeat, সেগুলো নানা রকম irregularity হতে পারে, সেটা atrial fibrillation হতে পারে, ventricular extra beats হতে পারে, ventricular tachycardia হতে পারে, even cardiac arrest হতে পারে, and one of the commonest cause of death in cardiac affection is cardiac arrest. সুতরাং heart failure হবে, cardiac arrest হবে, difficulties of the heart হবে, and so on and so forth. Other হচ্ছে
মেজর অর্গান অফ ইনভলভমেন্ট হচ্ছে লাংস। লাংস হচ্ছে ভেরি কমনেস্ট, কারণ লাংসের ভেতরে যে যে এপিথেলিয়াল সেলসগুলো থাকে সেখানে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 যা দিয়ে ভাইরাসটা ঢোকে, এগুলো এক্সেসিভ কোয়ান্টিটি থাকে। সো দি ইজিয়েস্ট এন্ট্রি হচ্ছে নেজাল মিকোসা আর মেমব্রেনস অফ দি সেলস অফ দ্য লাং। সেইখান থেকে শুরু হয় ব্রঙ্কাইটিস, তো বডি হয় নিউমোনিয়া, আর সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যাতে করে সমস্ত লাংটা ভর্তি হয়ে যায় ইনফ্লামেটরি সেলস দিয়ে, সিক্রিশনস দিয়ে। অক্সিজেন ট্রান্সপোর্ট, যেটা ফ্রম বাইরের অক্সিজেন থেকে ভেতরে ব্লাডে যাবে, দ্যাট ক্যানট টেক প্লেস অ্যান্ড পারসন বিকামস ভেরি হাইপক্সিমেট, তখন তাদের ভেন্টিলেশন দিতে হয়। আচ্ছা, এছাড়া সার্কুলেটরি শক হয়, অর্থাৎ ব্লাড প্রেশার কমে যায়, খুব লোয়েতে হিউল মেনটেন করতে হয় ইত্যাদি। যাদের হার্ট অ্যাটাক হলো বা হার্ট ইনভলভ হলো, তাদের কিংবা যাদের লাং ইনভলভ হলো, তাদের প্রগনোসিস কিন্তু অনেকটা খারাপ। আর রাফলি অ্যাবাউট 20% of the people of those who are admitted, তাদের আইসিইউতে ভর্তি করতে হয়, এবং তাদের মধ্যে আবার ইকুয়াল পার্সেন্টেজ তাদের হাইজার আছে হার্ট অ্যাটাক কিংবা হার্ট ইনভলভমেন্ট or pulmonary involvement, and prognosis of both are pretty bad. Something like 40 to 50% in case of ARDS, and at least about 25 to 30% in case of cardiac involvement. এগুলো সবগুলো দেখতে পাওয়া যায়। This is an acute phase, but those who recover, not necessarily they are out of the woods. Depending on the severity of the infection, যাদের অল্প ইনফেকশন সিভিয়ারিটি হয়, they also suffer from weakness and lassitude for about several weeks, তারপরে তারা ভালো হয়। যারা সিভিয়ারলি ইনভলভ, particularly with the heart and lungs, তাদের shortness of breath and cardiac abnormality চলতে থাকে up to 2 to 3 months. Incidentally, recently একটা জার্মানি থেকে একটা আর্টিকেল বেরিয়েছে, তাদের between 60 and 90 days after ordinary COVID infection, তাদের হার্ট চেক করতে গেছে থ্রু cardiac imaging technique, যে up to 3 months afterward they still have myocarditis. Problem of that is they are susceptible to arrhythmia and cardiac death. So it follows that those who have recovered, they should still have to be careful, and those who are athletes or in competitive sports, they cannot immediately go back to their usual activity, and they are still in danger of having the complications. তা এই যে ধরুন কিছু পেশেন্ট যাদের ধরুন হার্টের ওপরে কিছু অ্যাফেক্টেড হলো, তারা বুঝতে পারলো না, ধরুন কোনো স্পোর্টসম্যান, তারা যদি স্পোর্টসম্যান হয় বা তারা যদি কোনো এক্সারসাইজ করে খুব, সেটা কি করা, সেগুলোর আপনাদের তো ডুজ অ্যান্ড ডোন্টস অনেক কিছু থাকবে, তাই না? The answer is no, that they should not until they're cleared by a cardiologist. And what do a cardiologist do? In acute phase, there are many biochemical parameters, electrocardiogram and the CT scan and MRI, এসব করে বুঝতে পারা যায়। Supposing somebody is a professional athlete, he had COVID 3 months ago, and he comes to me for advice, I want to go back to play say American football. What would I say? The answer would be that I have to examine you, go through detailed examination, electrocardiogram, echocardiogram, and the MRI in particular, which is particularly useful in detecting myocarditis. If I see myocarditis, if I see arrhythmia, if I do a stress test, if I see their irregular heartbeat, then I will not advise him to go back. It may take up to 3 to 6 months
before myocarditis, you recover from it. So it is not a simple thing. Unfortunately, you may have a relatively simple COVID infection, but myocarditis is still possible and lingers on. কখন myocarditis actually cure হবে, that's we'll have to check by examination. আচ্ছা, আমরা তো খুবই সুন্দর, খুব অনেক কিছু তথ্য পেলাম আপনার কাছ থেকে ব্রজেশ দা, এবং তাছাড়াও আমরা অমিয়দা বর্ষণজিতের কাছ থেকেও আমাদের দর্শকদের কিছু প্রশ্ন, সেগুলোরও উত্তর পেলাম। তা আমার মনে হয় আমরা এইটাকে এখন র্যাপ আপ করে দিই, এবং তাতে আমরা কি জানলাম, কতগুলো ব্যাপার আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। সেটা হচ্ছে যে এই ভাইরাসটা যখন ইনফেক্ট করে, ও যে কোনো সেলকে ইনফেক্ট করতে পারে, যে কোনো অর্গানকে ইনফেক্ট করতে পারে, এবং তাতে করে যেটা ব্রজেশ দা বলছিলেন, ব্রেনও অ্যাফেক্টেড হতে পারে, হার্ট অ্যাফেক্টেড হতে পারে, লাং তো হয়ই, কিডনি, সবকিছুই অ্যাফেক্টেড হতে পারে। তাই সেই জন্য সেই কি প্রিকশন নিতে হবে, ওটা তো ব্রজেশ দার কাছে আমরা শুনলাম। আর এটাও শুনলাম যে টেস্টিং সেটা তো আমাদের করে যেতেই হবে। সেটা না করলে তো আমরা ধরতে পারবো না যে কোভিড মানে ভাইরাসটা আছে কি নেই, সেইটা ব্যাপার। আর ইন দ্য মিন টাইম, যেটা বলেছিলাম আমি লাস্ট এপিসোডে, যে 3টে W, ওটা কিন্তু মাথায় রাখবেন সবাই, কারণ ওটা আমাদের নিয়ে যেতেই হবে। ওইটা না ফলো করলে খুব মুশকিল। এইটাকে আর ছড়িয়ে যেতে দেওয়া যাবে না আর কি, এই ভাইরাসটাকে। এটা আর প্রবাদে আছে না যে বলে, তুমি যেমন বাঘা ওল বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। এখানেও বৈজ্ঞানিকরা, মানুষও তো তাই। তুমি যেমন নভেল করোনা ভাইরাস, আমি তেমন নভেল ট্রিকি ভ্যাকসিন। সেই ট্রিকি ভ্যাকসিন করেছে এই ভাইরাসটাকে মারবার জন্য। তা সেটা তো আমরা দেখে নিলাম। তা বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন, আবার পরে আমরা যাব। নিশ্চয়ই, হ্যাঁ বলুন। এইটা তুমি যেটা বললে is absolutely true. Even after you have the vaccine, the precautions তুমি যেটা বললে, 3Ws তুমি যেটা বলো, has to be followed. তার কারণ হচ্ছে এই ভ্যাকসিনের এফেক্টটা কি এখনো আমরা জানি না। অর্থাৎ is it only that prevents me having the illness, সেইটাই একমাত্র জিনিস, সেটা তো করে, but does it also prevent the virus to cohabit with me in my nasal membrane or in your throat? সেটা কিন্তু not certain. Yes. You may still have virus. You can carry the virus. You can carry even though you be ill or you become the carrier of the virus. So all the precautions, namely using the mask, keeping the distance, etc., has to be followed. সেটাই বলার ছিল আর কি। এবং আমি কি কিছু বলছিলে? সেটাই কিন্তু হয়েছে মডার্নাতে। 8 জন লোক যারা ভ্যাকসিন নিয়েছে, তাদের মধ্যে 8 জন লোকের পজিটিভ হয়েছে, কিন্তু কেউ সিভিয়ার হয়নি। সবার ওই 8 জন সিম্পটোম্যাটিক, কিন্তু তারা ভাইরাস পজিটিভ। তারা কিন্তু রিয়েল ভ্যাকসিন নিয়েছে, তার মধ্যে 8 জন লোকের ভাইরাস পজিটিভ হয়েছে, কিন্তু কোনো প্যাথোজেনিক সিমটম মানে প্যাথোজেনেসিস কিছু হয়নি, যেটা ব্রজেশ দা বলছেন। তারা তার মানে তারা হয়তো ভাইরাস পজিটিভ কি করে হলো, তারা ভাইরাস ক্যারি করছে বলেই তো পজিটিভ হলো। আসলে সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ অনেক তো এসিম্পটোম্যাটিক লোক থাকে যাদের কোনো সিম্পটমস নেই, তারা তো আরো ছড়াতে পারে ভাইরাস। বলতে পারি? হ্যাঁ বলুন। এই একটা কথা, আমি আমার বায়োলজি, এত বছরের বায়োলজি ব্যাকগ্রাউন্ডে আমার একটা মনে অলওয়েজ আসে, যারা ভ্যাকসিনেটেড, যেটা ব্রজেশ যেটা বললেন, যারা ভ্যাকসিনেটেড, তারা যদি ইনফেক্টেড হয় উইথ দি ভাইরাস, সেই ভাইরাসটা বেশি দিন ওর বডির মধ্যে থাকতে পারবে না, বিকজ ডিউ টু দি অ্যান্টিবডি অলরেডি প্রেজেন্ট ইন দি সিস্টেম। ওরা তখন ওইখানে, ওই যে আমি অ্যাটেনুয়েটেড বলছিলাম, ওরা ওই ভাইরাসটা তখন অ্যাটেনুয়েটেড হয়ে যায়। দেন when it remains, it stays attenuated within the body. তাই জন্য যদিও এটা আমার প্রেডিকশন, I did not mean to say that it has been proven, কিন্তু আমার প্রেডিকশন হচ্ছে ভাইরাস ওর মধ্যে যেটা থাকবে, that will be attenuated and or weakened than the normal virus, যদি ওর মধ্যে থেকে থাকে। Otherwise this will be like
মানে ইট ইজ নট এ ভেরুলেন্ট ভাইরাস যে বডির মধ্যে রয়েছে কোএক্সিস্টিং উইথ দি আচ্ছা অ্যান্টিবডি। তার মানে ওরা আপনি বলছেন যে এই ভাইরাসটা ঠিক এই ভাইরাসটা মানে লাইসিস করতে পারাটা খুব করতে পারবে না, সে করতে লাইসিস। পারবে না। এটা তার মানে এই ভাইরাসটা আরটিপিসিআর এ হয়তো ধরা যাবে, কিন্তু প্লাক আসেতে কম ধরা যাবে না, রাইট, মানে খুব কম হবে। কম হবে। এটা আমরা ল্যাবরেটরিতে আমরা টিস্যু কালচারে করেছি। ইন দ্য প্রেজেন্স অফ অ্যান্টিবডি যখন একটা ভাইরাসকে আমরা গ্রো করাই, ভাইরাসটা অটোমেটিক্যালি উইকেন্ড হয়ে যায়। উইকেন্ড হয়ে গিয়ে ও আর ভালো করে রেপ্লিকেট করতে পারে না। এবং সেইটাই আমি প্রেডিক্ট করছি, যখন আমাদের ভ্যাকসিনেটেড হব তখন যদি ঢোকে, দ্যাট উইল হ্যাভ দ্য সেম ফেট অ্যাজ উই স্টাডিড ইন টিস্যু কালচার। আচ্ছা, এটা আমি বলতে চাইছি। দ্যাটস এ গুড পয়েন্ট, খুব খুব ভালো এক্সপ্লেন করলেন এটা। তো যাই হোক, আমরা তো সমস্ত শুনে নিলাম। আমাদের এই আলোচনায় আমরা ভ্যাকসিন সম্বন্ধে জানলাম অনেক তথ্য, এবং অনেক কিছু অজানাও আছে যেগুলো আমরা এখনো জানি না। কার্ডিওলজিস্ট ব্রজেশ দাও আমাদের অনেক কিছু বললেন, কি কি মানে হার্টের উপর কি কি এফেক্ট করতে পারে এই করোনা ভাইরাস, এবং তার জন্য কি ডুজ অ্যান্ড ডোন্টস সেগুলো ডাক্তাররাই সব সময় বলতে পারবে, কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে সেটা। এছাড়া তো আমরা সমস্ত কিছুই জেনেছি। এই এপিসোডটা আমাদের অনেক তথ্য দিয়েছে, এবং আমি ডক্টর ব্যানার্জি, ডক্টর মজুমদার এবং ডক্টর পাকরাশি তিনজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন সবাই। ধন্যবাদ ডক্টর ব্যানার্জি, ডক্টর মৈত্র, ডক্টর মজুমদার ও ডক্টর পাকরাশি। কোভিডের সূত্র থেকে ভ্যাকসিন, যোগাভ্যাস থেকে চিকিৎসা, নানান দিক থেকে 3টি পর্বে আমাদের আলোচনা হলো। আজকের মতো বিদায় নিচ্ছি আমি প্রিয়া। আপনার মতামত জানাতে ভুলবেন না বন্ধু। সামনের পর্বে প্রবাসের অন্য কোনো বিষয় নিয়ে ফিরে আসবে প্রবাসে বাঙালি মন।